শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেডেল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, চমৎকার একটি সকাল সত্যিকার অর্থেই, কারণ উত্তরের বাতাস ঢাকাতেও এখন ঢোকা শুরু করেছে। যেমন চমৎকার সুন্দর একটা আবহাওয়া কিন্তু বিরাজ করছে এখন। জেরিন, শুভ সকাল, কেমন আছো? মাসুক, শুভ সকাল, খুবই ভালো আছি। যেমনটা আসলে বললে, ঢাকায় অন্যরকম একটা আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি, সো আমার মনে হয় অনেক বেশি ভালো। এবং আরো একটা কথা কিন্তু বলেছি, সেটা হচ্ছে উত্তরের বাতাস ঢাকায় ঢুকছে, মানে ঠান্ডা একটু একটু করে পড়ছে, কিন্তু আমার মনে হয় যে উত্তর দিকে ঠান্ডাটা আর একটু বেশি হবে। উত্তর অঞ্চলের কোন জেলাটি তোমার বেশি পছন্দ? যদি তুমি উত্তর অঞ্চলের কথা জিজ্ঞেস করো তাহলে তো অবশ্যই বগুড়ার কথা বলবো, বিখ্যাত দইয়ের জন্য। শুধু কি দই? বগুড়াতে কিন্তু আরো বিখ্যাত অনেক কিছুই আছে। এবং আজকে আমাদের যিনি অতিথি আছেন তিনিও কিন্তু বগুড়ার, এবং তারও অনেক উদ্ভাবন রয়েছে যেগুলো আমরা জানবো। চলো দর্শককে জানিয়ে দেই কে আছে আমাদের সাথে। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি উদ্যোক্তা এবং উদ্ভাবক প্রকৌশলী মোহাম্মদ মাহমুদুন নবী বিপ্লব। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। থ্যাংক ইউ, আপনাকেও শুভ সকাল। কেমন আছেন? আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়া অনেক ভালো আছি। দারুণ। আমরা শুরুতেই যেটা করি, আমাদের যিনি অতিথি থাকে তার শৈশবটা জানতে চাই। কেমন ছিল আপনার শৈশব? শৈশব আসলে গ্রামে মানুষ হয়েছি তো, যার কারণে শৈশবটা পার হয়েছে অনেক মানে প্রতিকূলতার মধ্যে দিয়ে। যেমন পড়াশোনা, অর্থাৎ যখন শৈশবকাল, তখন তো আসলে আমাদের সংসারে অনেক অভাব ছিল। আচ্ছা আচ্ছা, অনেক অভাব ছিল। যেরকম কয় ভাই বোনের সংসার ছিল আপনাদের? আমাদের আমরাও ছিলাম 5 ভাই বোন, অর্থাৎ আমরা 2 ভাই 3 বোন ছিলাম। এবং আমার বাবা তখন হেলথে চাকরি করতেন। তো ওই সময়টা আসলে আমাদের অনেক কষ্টের সময় ছিল। বাবা যে পরিমাণ হয়তোবা স্যালারি পাইতো, ওই টাকা দিয়ে আসলে আমাদের সংসার খুব মানে মোটামুটি টানাপোড়ার মধ্যে দিয়ে চলতো, যার কারণে আসলে কষ্ট কি জিনিস এই জিনিসটা আমরা কিন্তু মানে অনুভব করছি। তো সেই ক্ষেত্রে আমাদের শৈশবটা এমন ছিল যে ধরেন আমরা হয়তোবা আমাদের যে চাহিদা, সেই চাহিদাটুকু আমরা পূরণ করতে আমরা পাইতাম না। চাহিদা অনুযায়ী আমাদের সবকিছু পাইতাম না। সবকিছুর মধ্যে যেন কেমন যেন একটা অপূরণ থেকে যাইতো, যার কারণে আমাদের যে ওই সময়ে আমাদের অভাবের সময়, যেহেতু আমি ধরেন পড়াশোনার ফাঁকে ফাঁকে যখন কেবল মাদ্রাসায়, তখন আমাদের গ্রামে মাদ্রাসা ছিল, তো মাদ্রাসায় পড়াশোনা করতাম। এবং মাদ্রাসা বলতে তখন কি মক্তব ছিল? না না, তখন মক্তব না, মাদ্রাসায় ছিল। তার মানে আপনার ক্লাস 1 থেকেই মাদ্রাসায় পড়া শুরু? ক্লাস 1 থেকেই মাদ্রাসা। এবং যখন ক্লাস 1 থেকে মাদ্রাসায় পড়লাম ক্লাস 4 পর্যন্ত, তো ক্লাস 5-এ উঠে আমি বৃত্তি দিব, যার কারণে তখন মাদ্রাসা থেকে আমাদের একটা প্রাইমারি ছিল আমাদের গ্রামেই। আচ্ছা, তখন ওই প্রাইমারিতে আবার গেলাম বৃত্তি দেওয়ার জন্য। তো এর মধ্যেই ধরেন বৃত্তিও দিলাম, তবে বৃত্তি পাই নাই আসলে অভাবের সংসার। এবং পড়াশোনা ধরেন আমি যতটুকু করেছি, ধরেন আমার বাবা রাত্রেবেলা নিয়ে বসতো এবং রাত্রে আমাদের একটা প্রাইভেট দিত। আচ্ছা, এছাড়া তো আমাদের গ্রামে একজন সুনামধন্য মাস্টার ছিলেন, যেটা কিনা আমার বাবাও তার কাছে পড়েছে, আমার মাও তার কাছে পড়েছে, আমাদের ভাই বোন যে কয়জন আছি আমরা সবাই তার কাছে প্রাইভেট পড়ছি। কি অসাধারণ! তার নাম কি ছিল? উনি ছিলেন মুজিবুর রহমান মাস্টার। চমৎকার। মানে একই শিক্ষকের কাছে পরিবারের সবাই পড়া, বাবা মা থেকে শুরু করে ভাই বোন সবাই, বিষয়টা ভীষণ অনেক। এবং আমাদের বিশেষ করে বগুড়ায় বলা চলে বগুড়া করতোয়ার পূর্ব পাশে, অর্থাৎ বগুড়াতে ধরেন আমাদের শহরের পূর্ব পাশে করতোয়া নদী, এবং করতোয়া থেকে আবার ওইদিকে আপনার সারেকান্দি, এর মধ্যে কিন্তু আর কোনো নদী নাই, যার কারণে এই করতোয়ার পূর্ব পাশে উনি একজন খুব জার্নিওয়ালা মানুষ ছিলেন।
চমৎকার। অসাধারণ। স্কুল পার হলেন, ট্যালেন্ট বৃত্তি পেলেন না, তারপরে আবার কোথায় ভর্তি হলেন? এরপরে আমি গাবতলী স্কুল পাইলট জীবনটা। হাই স্কুল, গাবতলী পাইলট হাই স্কুলে ভর্তি হলাম। সেখানে পড়াশোনা করলাম, গ্রামের বাড়ি থেকেই পড়াশোনা আচ্ছা, করলাম। আচ্ছা। আমাদের গ্রাম থেকে প্রায় 2-2.5 কিলোর মতো হয়। প্রথম দিকে আমার বাড়ি থেকে হাঁটে যেতাম, আচ্ছা, হেঁটে গিয়ে স্কুল করে আবার হেঁটে চলে আসতাম, আবার কতটুকু হয়তো রাস্তার মতো ছিল? 2.5 কিলোর মতো? 2.5 থেকে 3 কিলো এরকম আচ্ছা, হবে। আচ্ছা। এবং মানে আমি আরেকটা জিনিস যেটা জানতে চাই যে আপনারা তো 5 ভাই বোনের সংসার, জি। 5 ভাই বোনের মধ্যে আপনি কত নাম্বার ছিলেন? আমি ছিলাম তৃতীয়। আচ্ছা আচ্ছা। আমি ছিলাম তৃতীয়, আমার বড় 2টে বোন আছে এবং আমার ছোট হচ্ছে ভাই, তার ছোট আমার বোন। আচ্ছা, আচ্ছা। এই হচ্ছে আমরা মানে 2 ভাই 3 বোন। আচ্ছা। একই স্কুলে পড়া হতো ভাই বোনরা সবাই? না, এক স্কুলে না। আমরা প্রাইমারিতে পড়ছি আমরা 2 ভাই, আর মাদ্রাসাতে আমার 3 বোন পড়েছে। আচ্ছা, এবং হাই স্কুল জীবনটা আমাদের শুধু আমি একাই পাইলটে পড়ছি। আচ্ছা। আর আমার বাকি 4 ভাই বোন ওরা পড়ছে সন্ধ্যাবাড়ি একটা আজাদ উচ্চ বিদ্যালয় আছে, আচ্ছা। ওখানে পড়াশোনা করছে। একটু মা সম্পর্কে শুনি, কেমন ছিল মা? আমার মা অত্যন্ত ভালো এবং আমাকে খুব ভালোবাসেন, খুব আচ্ছা, প্রচন্ড ভালোবাসতেন, এখনো ভালোবাসেন। এবং মা এখনো আছেন? হ্যাঁ, মা এখনো আছেন, মাও আছেন এবং আমার বাবাও বেঁচে আছেন। আমার বাবা লাস্ট মুহূর্তে মানে হেলথ ইন্সপেক্টর হওয়ার পরে রিটায়ারমেন্টে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দারুণ একটা বিষয়। পাইলট স্কুল থেকে এসএসসি পাশ করলেন জি। কত সালে? আমি 89-এ। 89-এ। রেজাল্ট কেমন ছিল? রেজাল্ট ছিল ভালো, আল্লাহর রহমতে অনেক ভালো ছিল। 5 বছরের যে হাই স্কুল জীবন, সেখানে আসলে আমি একটু জানতে চাই যে কেমন ছিলেন? দুরন্তপনা করা হতো না শান্তশিষ্ট স্বভাবেরই ছিলেন? না, আসলে প্রথম থেকেই মানে আমি তো আর বলতে পারবো না আমার নিজের গল্প বা নিজের কথা, তবে সবার মুখে শুনি আমি খুব মানে শান্ত প্রকৃতির ছিলাম। আচ্ছা আচ্ছা। এবং এখনো আমি বর্তমানে কারোর সঙ্গে কোনোদিন ধরেন ঝগড়া করা বা কোনো দ্বন্দ্বের মধ্যে নেই? না, আমি কোনো দ্বন্দ্বের মধ্যে যাই না। এবং শুরু থেকেই আমার স্বভাবটাই নাকি প্রথম থেকেই এরকমই ছিল। আচ্ছা আচ্ছা। এবং আপনাকে দেখলেও তাই মনে হয়, খুবই খুবই শান্তশিষ্ট প্রকৃতির মানুষ। এরপর পরবর্তীতে এসএসসি দিলেন গাবতলী পাইলট হাই স্কুল থেকে। কলেজ জীবন কোথায় ছিল? কলেজ জীবন পাইলট থেকে আপনার এসএসসি পাশ করার পরে আমি আসলাম হচ্ছে বগুড়া পলিটেকনিকে। আচ্ছা আচ্ছা। পলিটেকনিকে পড়াটা কিন্তু আমার বলা যায় যে একটা অন্যরকম ইচ্ছা থাকে সবার মধ্যে, কারণ স্কুল পাশ করার পরপরই সবাই চলে যায় কলেজের দিকে। একমাত্র পলিটেকনিকে তারাই যায় যাদের মধ্যে ইঞ্জিনিয়ারিং কোনো কোয়ালিটি থাকে বা ছোটবেলা থেকে ইচ্ছে থাকে। সো এই যে পলিটেকনিক্যালে চলে গেলেন, কলেজে না পড়ে এই গল্পটা শুনবো, তবে তার আগে দর্শকদের উদ্দেশ্যে আপনার সম্পর্কে কিছু জানাতে চাই। দর্শক, কাকুন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী প্রকৌশলী মোহাম্মদ মাহমুদুন নবী বিপ্লব করোনা মহামারীর লকডাউনের সময় রোগীদের অক্সিজেন সংকট মোকাবেলায় 1 মাসে দেশে প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করে বহনযোগ্য অক্সিজেন কনসেন্ট্রেটর তৈরি করেন তিনি। এই অক্সিজেন কনসেন্ট্রেটরের মাধ্যমে ঘরের বাতাস থেকে প্রতি ঘন্টায় 300 লিটার পর্যন্ত অক্সিজেন তৈরি করা সম্ভব। একটি রেগুলেটরের মাধ্যমে মাত্র 5 মিনিটের মধ্যে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করতে পারে যন্ত্রটি। 30 কেজি ওজনের কম এই অক্সিজেন কনসেন্ট্রেটর যে কোনো হাসপাতালে ব্যবহারের সুযোগ রয়েছে। মাহমুদুন নবী যন্ত্রটির নাম দিয়েছেন KR অক্সিজেন কনসেন্ট্রেটর। যন্ত্রের 600 লিটার অক্সিজেন উৎপাদনে প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ হবে মাত্র 3 টাকা। মাহমুদুন নবীর অন্যান্য উদ্ভাবনের মধ্যে বন্যা পূর্ব সতর্কতার যন্ত্র, শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের বিকল্প বিদ্যুৎ সাশ্রয়ী ডিসি ভেন্টিলেশন সিস্টেম, গুরুতর অসুস্থ রোগীদের নিবিড় পরিচর্যা ওয়ার্ডে ব্যবহারের জন্য ভেন্টিলেটর মেশিন, বেবি ইউরিন অ্যালার্ম বেড, রোগীর শরীরে পুশ করার স্যালাইন অ্যালার্ম সিস্টেম, জলজ প্রাণীদের জন্য পানিতে অক্সিজেন সরবরাহের জন্য ওয়াটার অ্যারোয়েটর, করোনা প্রতিরোধে অটোমেটিক স্যানিটাইজিং মেশিন, প্যারালাইজড রোগীর ব্যবহারের জন্য অটোমেটিক হ্যান্ড এক্সারসাইজ, ডিজিটাল ডোর লক, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেমের জন্য লক রিং টুলস অন্যতম। দর্শক, ফিরে যায় অতিথির কাছে।
স্যার এই যে পলিটেকনিকের গল্পটা আমি এজন্যই বলা, কারণ এত এত জিনিস উদ্ভাবন করেছেন এবং মজার ব্যাপার হচ্ছে সবগুলো আমাদের দেশের প্রেক্ষাপটে যে কোনো একটা সিচুয়েশনে আপনার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা উদ্ভাবন করা দরকার এবং সেটা অনেকের জন্যই কাজে দিয়েছে। So, এই যে উদ্ভাবক হিসেবে যাত্রা শুরু, এটা কি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল নাকি পলিটেকনিক্যালে পড়ার পর থেকে না, ইচ্ছা জাগতে শুরু অ্যাকচুয়ালি করলো? ছোটবেলা থেকেই মোটামুটি আমার ইচ্ছা এবং আমার আগ্রহ। আচ্ছা, কেননা যখন কিনা আমাদের গ্রামে বিদ্যুৎ আসে, অনেক আগের কথা, তখন মনে হয় 90 কি 89, না তারও আগে, তারও আচ্ছা, আগে, আচ্ছা। এক্সাক্ট মানে মানে আচ্ছা, 90 ইয়ারটা দশকের মনে নাই, শুরুতে হ্যাঁ। হয়তোবা। তো ওই সময় থেকে যারা ইলেকট্রিক ওই পোল তারপরে হচ্ছে ওয়্যার টানতেছিল, কাজ তখন যারা থেকে করতেন। মানে আমার তাদের সঙ্গে থাকতাম, তারপরে তাদের সঙ্গে তারা কি কাজ করতেছে এগুলি দেখতাম। এরপরে যখন কাজ শেষ হলো তখন তারা তো যেহেতু বাড়ির যে ওয়্যারিং গুলো এগুলি ওয়্যারিং করে দিয়ে গেল, তারপরে আমি আমার বাড়ির ওয়্যারিংও আমি নিজে করি। তো এই রকম করে দেখা যায় যে পরবর্তীতে মানে এই রিলেটেড যে কাজগুলো, এই কাজগুলো আমাকে করতে খুব মানে ভালো লাগে। আচ্ছা, ইভেন ধরেন হয়তোবা কোনো জায়গায় হয়তোবা কারো কোনো সমস্যা হয়েছে, মানে বিদ্যুতের কোনো সমস্যা হয়েছে, তখন আমাকে ডাকে, এই বিপ্লব এটা একটু ঠিক করে দাও। আচ্ছা। যার কারণে এই কাজগুলো, বিশেষ করে যে হাতের কাজগুলো, এই কাজগুলো কিন্তু আসলে মানে ইন্টারেস্টিং কাজ। যখন একটা কাজ যখন করা হয় তখন কিন্তু যখন ওই কাজটা সাকসেস হয় তখন কিন্তু নিজেকে খুব ভালো লাগে। অবশ্যই। এবং ওই ভালো লাগার থেকে কিন্তু পরবর্তীতে যে আলাদা কোনো স্টেপ বা আলাদা কোনো কাজ আরো কাজ যখন করার ইচ্ছা করার জন্মায়। মানে যে ইচ্ছা, সেই ইচ্ছা কিন্তু আরো মানে এটাকে গভীর এক হয়। প্রকার বলা যায় যে সৃষ্টিশীলতার নেশা। জি, যে একদমই। নতুন কিছু আবিষ্কার করা, নতুন জি। কিছু তৈরি করা। দারুণ বিষয়টা। আপনি তো সর্বমোট সম্ভবত 11টি উদ্ভাবন করেছেন। জি। কি কি ছিল? আমার বন্যা সতর্কীকরণ যন্ত্র ছিল, এরপরে ছিল ওয়াটার অ্যারোয়েটর। একদম শুরুতে কি আবিষ্কার করেছিলেন? আমার শুরুতেই ছিল আপনার ডিসি ভেন্টিলেশন ছিল। এটা কি পড়াশোনা শেষ করার পরে নাকি পড়াশোনা করা না, অবস্থায়? পড়াশোনা শেষ করার পরে, একদম পড়াশোনার সময়। আমার ওই সময় তো আসলে যখন টিভি দেখতাম আমরা, তখন কিন্তু আমাদের কোনো এই যে ডিশ ছিল না, তারপরে আপনার যে এখন বর্তমানে কি বলেন এই যে বিভিন্ন ইউটিউব, এয়ারলেস, হ্যাঁ ওয়্যারলেস যে ধরনের ওয়্যারলেস কোনো যন্ত্রগুলো রয়েছে। সংযোগ ছিল না, তখন তো ছিল অ্যান্টিনা। তো পড়াশোনা অবস্থায় তখন কিন্তু আমি সবেমাত্র ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারে পড়ি, না সরি সেকেন্ড সেমিস্টার। আচ্ছা, তখন থেকে আমার ইচ্ছা ছিল, ইচ্ছা ঠিক তা না, মানে কাজের প্রতি আমার একটা আগ্রহ ছিল। তখন কিন্তু আমি টিভির অ্যান্টিনা তৈরি করতাম। আচ্ছা, এবং নিজেই? নিজেই। কিন্তু এটা আসলে প্রত্যেকটা জিনিসেরই একটা বেসিক জ্ঞান দরকার হয়। টেলিভিশনে যে অ্যান্টেনা তৈরি করেছেন সেটার ধারণাটা কি থেকে পেয়েছিলেন? যে না, যেহেতু ধারণাটা হচ্ছে কি আমাদের টেকনিক্যাল সাবজেক্টটাই কিন্তু বিভিন্ন মানে প্র্যাকটিক্যাল জি, বিষয়ের উপর এবং আমাদের মোটামুটি আমাদের ফার্স্ট ইয়ার শুধু ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো হয় এবং ফার্স্ট সেমিস্টার, তারপরে সেকেন্ড সেমিস্টার থেকে কিন্তু মানে কয়েকটা ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো পড়ানো হয়। সেটা ইলেকট্রিক্যাল বলেন, ইলেকট্রনিক্স বলেন, তারপরে হচ্ছে আপনার এই যে সিভিল বলেন, মেকানিক্যাল বলেন, এই সাবজেক্টগুলো আমাদেরকে সমস্ত কিছু ধারণা দেওয়া হয়। তখন ধারণার কারণে কিন্তু তখন আমার এই কাজগুলো করা, অর্থাৎ ইলেকট্রনিক্সের কিছু কাজ, তারপরে ইলেকট্রিক্যালের কিছু কাজ এবং মেকানিক্যালের, যার কারণে তখন আমি ওই টিভির অ্যান্টিনা বানাইতাম। এবং অ্যান্টিনা আমাদের ওখানে তখন তো ছিল হচ্ছে আমাদের পাশে আমি একটা টিউশনি করতাম। জি জি, উনি ছিলেন হচ্ছে জাতীয় পার্টির এমপি। আচ্ছা, তো ওই ওনার মেয়েকে আমি প্রাইভেট পড়াইতাম। আচ্ছা আচ্ছা, প্রাইভেট পড়াইতাম এই কারণে, যেহেতু মানে আমাদের সংসারে একটু টানাপোড়া ছিল, যার কারণে আমার যে চাহিদা
মানে বাজে কোনো চাহিদা না, মানে আমার যতটুকু নিড। আপনার ফার্স্ট উদ্ভাবন হচ্ছে অ্যান্টেনা তৈরি করেছিলেন, সেটাও আপনার ভার্সিটিতে পড়া অবস্থায়। জি। ভার্সিটি জীবনটা সম্পর্কে আসলে শুনতে চাই এই কারণে যে জীবনের একটা দীর্ঘ সময়, এবং এটা মনে হয় মানুষের জীবনের স্মৃতিপটে যেভাবে লেখা থাকে বা যেভাবে আঁকা থাকে, অনেক পার্টি আসলে সেভাবে লেখা থাকে না। ভার্সিটিতে বন্ধু বান্ধব বা পড়াশোনার এনভায়রনমেন্ট, শিক্ষক, সবকিছু সম্পর্কে জানতে চাই। আসলে ওই সময়টা কিন্তু মানে অনেক একটা ভালো সময়, যে সময়টা মোটামুটি সবাই ম্যাচুইড একদম। যার কারণে বন্ধু বান্ধব বলেন, তারপরে আমাদের ডিপার্টমেন্টের স্যারেরা বলেন, সবার সঙ্গে একটা ভালো রিলেশন তৈরি হয়, এবং সেই রিলেশনের কারণে দেখা যায় যে কোনো নোটের প্রয়োজন স্যারের কাছে যাচ্ছি, তারপরে কোনো সহযোগিতার প্রয়োজন কোনো বন্ধুর কাছে যাচ্ছি, এরকম। তখন তো আসলে হোস্টেলে ছিলাম, এবং হোস্টেলের থাকার পূর্বে ছিলাম মেসে। আচ্ছা। তো মেসে অনেক সময় দেখা যায় যে এলাকার কিছু দুষ্ট ছেলেপেলের কারণে সঠিকভাবে থাকা যায় না। আচ্ছা। যার কারণে তখন মনে করলাম না আসলে, মানে আপনারও কি এমন কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছিল যেটাকে আমরা মেস বা হোটেল হোস্টেলগুলোতে র্যাগিং বলে থাকি, এই ধরনের বিষয়ের উপর মানে আপনার লাইফেও কি এসেছিল? কোনো অভিজ্ঞতা আছে? ওই রকম ছিল না, অতটা না। তারপরে আমি নিজেকেই মনে করতাম যে যেহেতু আশপাশে অনেক দুষ্ট ছেলেপেলে থাকতো, যার কারণে নিজেকে সেফ, নিজেকে সেফ রাখার জন্য, এবং আমার যে চিন্তাধারা, সেই চিন্তাধারার অনেক সময় দেখা যায় যে তারা বলতো যে হয়তোবা অমুক জায়গায় যাইতে হবে, এবং তাদেরকে বিপরীত চিন্তার মানুষ যেরকম থাকে স্যার, একই সাথে কিন্তু সমমনা চিন্তার মানুষও থাকে। নিশ্চয়ই আপনি যখন বিভিন্ন পড়াশোনার ব্যাপারে বা কোনো উদ্ভাবনের ব্যাপারে বা কোনো চিন্তার যে স্বাধীনতাটা পাওয়া, সেটা কিন্তু বন্ধু বান্ধবের সাথে শেয়ার করার একটা জায়গা থাকে। এরকম বন্ধু তো নিশ্চয়ই ছিল। এরকম কিছু বন্ধুর গল্প শুনতে চাই। এরকম বন্ধু আসলে পলিটেকনিকে থাকা অবস্থায় বন্ধু যতগুলি ছিল, তারা ওই রিলেটেড না, অর্থাৎ উদ্ভাবনী চিন্তা ভাবনার পাই নাই। আচ্ছা। যার কারণে আমার এক স্যার ছিলেন, উনি মারা গেছেন, তো উনি আমাকে প্রচুর সহযোগিতা করতেন। হয়তোবা যে মানে কোনো কিছু জানার ইচ্ছা যখন হয়, তখন স্যারের কাছে যাই বলতাম যে স্যার আমি তো এই জায়গায় একটু ঠেকে গেলাম, তখন স্যার সেই সমস্যার সমাধানগুলি করে দিতেন। এবং উনি আবার করতেন কি, আমাকে কিন্তু মানে ক্রিটিক্যাল যে কাজগুলো, সেই কাজগুলো যখন উনি করতেন, বাহিরের কিছু সাপোর্ট দিতেন, তো সেই সাপোর্ট দেওয়ার সময় আমাকে সঙ্গে নিয়ে যাইতেন। মানে একটা আপনার টিচারের একটা সান্নিধ্য সব সময় পেয়েছিলেন, তার কাছ থেকে শিখছিলেন। আপনার ডিপ্লোমাটা আসলে কয় বছর মেয়াদী ছিল? তখন ছিল আমাদের 3 বছর। আচ্ছা আচ্ছা, 3 বছর পলিটেকনিক থেকে ডিপ্লোমা করেছেন। এর পরবর্তীতে কি আর পড়াশোনা করা হয়েছে নাকি সম্পূর্ণ? আসলে পড়াশোনা এরপরে আর পড়াশোনা চালাতে পারি নাই, চালাই নাই। এখন বলতে পারেন অর্থের অভাবে বা অরিজিনালি অর্থের অভাবেই। তখন তো আসলে আমাদের সংসারে একটু অভাব ছিল, আমাদের 5 ভাই বোনের সংসার। আসলে একটি কথাও আছে যে কাটা হেরি খান তো কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। এভাবেই আসলে সেদিনের দুঃখগুলো ছিল বলেই এখনকার সুখগুলো এত আনন্দের। আপনার অভিজ্ঞতার একটা জায়গায় আমরা দেখতে পেয়েছি যে আপনি শিক্ষকতাও করেছেন। জি, আমি শিক্ষকতা, সেটা আপনার ডিপ্লোমা ইনস্টিটিউটে। জি। এই অভিজ্ঞতাটা কেমন ছিল? আসলে শিক্ষকতার অভিজ্ঞতাটা কিন্তু মানে চমৎকার, এবং এটা একটা খুব সম্মানের জায়গা। এখনো ধরেন আমি 95 থেকে 2002 পর্যন্ত আমি শিক্ষকতা করেছি, এখনো করি। আমি টিচারদের টিচার। মানে বাংলাদেশের যতগুলি পলিটেকনিক ইনস্টিটিউট আছে, তারপরে টিটিসি আছে, এই সমস্ত প্রতিষ্ঠানে যে টিচারেরা আছেন, তারা কিন্তু একটা ট্রেনিং পায়, অর্থাৎ স্কিলের উপরে। সেই স্কিল ট্রেনিংটা আমি নেই। আচ্ছা আচ্ছা, এই যে শিক্ষকতার কথা বলেন, এটা কি আপনার ডিপ্লোমা শেষ করার পরপরই যুক্ত হয়েছিলেন? জি, ডিপ্লোমা শেষ করেই তখনই আমার রেজাল্ট খুব ভালো ছিল, এবং মোটামুটি আমার মানে অভিজ্ঞতাও ভালো ছিল। তখন আমার স্যার বললেন যে বিপ্লব, তুমি যেহেতু শেষ করলে পড়াশোনা,
ডিপ্লোমা শেষ করলে, আচ্ছা। অতএব তুমি এখানে শিক্ষকতা করো। এটা খুব সম্ভবত 1996 সালের জি কথা। জি 1996। আচ্ছা। তো তখন থেকেই শুরু করলাম। এর পাশাপাশি ওই সময়ই তখন আমি একটা ওয়ার্কশপও করলাম, আচ্ছা। যে আমি যেহেতু কাজ জানি বা পারি, সেই অর্থে আমি পাশাপাশি একটা ওয়ার্কশপও করি শিক্ষকতার পাশাপাশি। জি। তো দেখলাম শিক্ষকতা যখন করি তখন আমার কিছু কিছু ক্লায়েন্ট যায় ইনস্টিটিউটে চলে আসে, তখন দেখলাম না আসলে এটা ভালো হচ্ছে না বা সঠিক হচ্ছে না। আর একটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে কি, আসলে আমি যে পড়াশোনা করলাম, আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হইলাম, আমি কারিগরি শিক্ষায় শিক্ষিত হইলাম, আমার দ্বারা যদি আরো 10 জন উপকৃত না হয় তাহলে আমার এই শিক্ষা করার কোনো মানে মূল্য থাকলো না। এই কারণে আমি কিন্তু পরবর্তীতে আর চাকরি বাকরি করি নাই, না করে আমি ওই যখন একটা ওয়ার্কশপ করলাম, করার পরে যেহেতু এটা কি বিষয়ের উপর ছিল ওয়ার্কশপটি? এই আরএসির উপরই, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং। তখন আমার ওখানে প্রায় 6 থেকে 7 জনের মতো একটা কর্মসংস্থানের ব্যবস্থা হলো। এটা তো প্রথম পরবর্তীতে হয়েছে না, না শুরুতেই। আচ্ছা। তো তখন মনে করলাম যে না, আমি আসলে যেটা করতেছি এটা মনে হয় আরেকটু ডিপলি দেখলে ভালো হয়, কারণ আমি পড়াশোনা করছি আমার স্বার্থে বা আমার জন্য, কিন্তু আমি যদি চাকরি করি তাহলে কিন্তু আমি একাই চাকরি করব, আর 2-1 জনের কিন্তু আমি চাকরি বা কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করতে পারবো না। যেরকম যেহেতু কারিগরি শিক্ষা যদি জেনারেল হইতো তাহলে কিন্তু এরকম হইতো না, যার কারণে কারিগরি শিক্ষা করলে অন্তত পক্ষে একটা মানে সহজ বা একটা সুবিধা যে নিজেও কিছু করা যায় এবং আরো জি অন্যদেরকে সুযোগ করে দেওয়া যায়। তো এই অর্থে আমাকে খুব ভালো লাগে যে আমি ধরেন ছোট্ট একজন মানুষ, আমার ওসিলায় আল্লাহ তাআলা আরো ধরেন অনেকগুলি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে ওই সময়। তখনই হঠাৎ উদ্ভাবন তো তখন আমার ছিল, তখন আমি গ্রামীণ ফোনের একটা কাজ করতাম, অনেক বড় কাজ করতাম। তখন গ্রামীণ ফোনের ধরেন বাংলাদেশে প্রায় অনেকগুলি সাইট ছিল, তখন আমি পুরো নর্থ বেঙ্গলটা দেখতাম। নর্থ বেঙ্গলের মধ্যে 5টা ডিস্ট্রিক্ট দেখতাম। কি কাজ করতেন? টাওয়ারে যে এসি গুলি ছিল, আচ্ছা। এই এসি গুলি মেইনটেনেন্সের কাজ করতাম। তো তাদের একটা রিকোয়ারমেন্ট ছিল যে মাসে একটা করে সাইটে প্রায় 14,000 টাকা করে শুধু এসি পারপাসে একটা ইলেকট্রিক বিল আসতো। আচ্ছা। তখন আমি চিন্তা করলাম যে এখানে একটা কাজ করার একটা সুযোগ আছে। সুযোগটা কি, যে শুধু তাদের যে লস হচ্ছে তা না, আমাদের বাংলাদেশে যেহেতু বিদ্যুতের অনেক ঘাটতি, তো সেই ক্ষেত্রে যদি বিদ্যুতের মানে যে ঘাটতি, সেই ঘাটতি এখান থেকে যদি কিছু কমানো যায় তাহলে সেখানে কিছু পূরণ করা যায়। রাইট। এবং আমাদের ওই ঘাটতিটা কিন্তু যে অতিরিক্ত লাগতেছে, যদি অতিরিক্ত না লাগে সেই বিদ্যুৎটা কিন্তু আমাদের সাধারণ পাবলিক যারা তারা কিন্তু পাবে। আচ্ছা। তো এই অর্থে তখন আমি ওই ধরনের চিন্তা ভাবনা করে একটা ভেন্টিলেশন সিস্টেম তৈরি করলাম। তৈরি করার পরে ওনারা জানলো যে এরকম আমি একটা ভেন্টিলেশন সিস্টেম তৈরি করছি ইন্টেলিজেন্ট। তখন ওনারা আমার কাছ থেকে ওই একটা স্যাম্পল নেই। আচ্ছা, মানে এটা আপনার নিজের ওয়ার্কশপে করলেন? জি, নিজের ওয়ার্কশপে। এবং ওয়ার্কশপের নামটা ছিল তখন থেকে কাকন রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ওয়ার্কশপ। আচ্ছা, আমি সেই গল্পটায় যাব যে গ্রামীণ ফোন পরবর্তীতে কি করলো, তার আগে ছোট্ট করে একটু জানতে চাই যে আপনার ওয়ার্কশপের নামটা আপনার ভাগ্নের নামে করা। সো ভাগ্নের নামে ওয়ার্কশপের নাম করা কোনো ঘটনা বা অভিজ্ঞতা ছিল কিনা? ঘটনা, যখন আমি ওয়ার্কশপটা দেই তখন আমি আনম্যারিড, এবং আমার ভাগনাটা আমার খুব আদরের, এবং ও কিন্তু বাক প্রতিবন্ধী। আচ্ছা। হ্যাঁ, তো সব মিলে আমি আমার ভাগ্নাকে খুব পছন্দ করতাম, ভালোবাসতাম, এই কারণে ভাগ্নের নামে। এবং আমার ভাগ্নে এবং আমার তখন তো আসলে আমি একটা ওয়ার্কশপ যে করব আসলে পুঁজি তো নাই, তো ওই সময় আমার ওই ভগ্নিপতিও কিছু আমাকে পুঁজি সহযোগিতাও করছেন। হ্যাঁ, যার কারণে এই অর্থে তার অর্থাৎ আমার এই ভাগ্নের নামে আমার আসলে ভাগিনাকে ভালোবেসে আপনি তার নামটা ধারণ করে রেখেছেন, নিজের কোম্পানির সাথে যুক্ত রেখেছেন। এটা খুবই সুন্দর একটি বিষয়।
আপনি ভেন্টিলেশনের যে সিস্টেমটা তৈরি করেছেন, উদ্ভাবন করেছেন, সেটা সম্পর্কে একটু জানতে চাই আমরা। জি, ওই সময় তখন একটা স্যাম্পল আমার কাছ থেকে নেই, একটা তার সাইডে। আগে মানে কতদিন সময় লাগলো? এবং আমি যদি বলতে চাই যে দেখেন, বগুড়াতে বসে যে এই জিনিসগুলো আমরা মনে করি কি উদ্ভাবন একমাত্র করা যাবে শহরে বা সিটি সেন্টারে বসে, কিন্তু আপনি বগুড়াতে বসে ছোট্ট একটা ওয়ার্কশপে, নিজের ওয়ার্কশপে এত বড় একটা জিনিস তৈরি করলেন, কিভাবে আসলে করলেন? আসলে উদ্ভাবন এমন একটা জিনিস, শুধু বগুড়া না, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন, যদি আপনার বা চিন্তা ভাবনা যদি ওই রিলেটেড হয়, তাহলে আমরা শুধু অনেক সময় মনে করি যে রিসোর্সটা থাকে না, বাট আপনি ওইখানে বসে সবই পেয়েছিলেন। না, এই ক্ষেত্রে রিসোর্স আসলে সবকিছু যে হাতের নাগালেই পাওয়া যাবে এমন কিন্তু না। সেটা যাদের ওই ধরনের চিন্তা ভাবনা থাকে তখন কিন্তু তারা কোথায় গেলে পাওয়া যাবে, আচ্ছা, হ্যাঁ, তারা কিন্তু Manage করে ফেলে। অটোমেটিক্যালি চেঞ্জ করে নেয়। আচ্ছা। তো ওই অর্থে ধরেন আমি যখন কাজ করছি আমার অনেক কিছুর প্রয়োজন হয়েছে এবং অনেক টাকা পয়সাও আমি নষ্ট করছি। আচ্ছা। তো নষ্ট বলতে এটা নষ্ট না, এটা এক প্রকার নষ্ট investment। না, এটা একটা ইনভেস্ট। তো যেগুলি হয়তো পাইতাম না সেগুলি ঢাকা বা চট্টগ্রাম যেখানে যেখানে খুঁজে পাইছি সেখান থেকে নিয়ে আসছি, নিয়ে এসে সংগ্রহ করে সেটা কাজ করছি। এবং কতদিন সময় লাগলো? ওইটাও প্রায় আপনার 2-3 মাসের মতো লেগেছে। আচ্ছা আচ্ছা। যখন একটা সাইডে আমি লাগাইলাম তখন তারা প্রায় 3 মাস যাবত এটা ট্রায়ালে রাখলো, রাখার পরে দেখলো না অনেক ভালো, এবং যেহেতু একটা সাইডে তাদের খরচ হইতো প্রায় 14,000 টাকার জি মতো, জি। তখন একটা সাইড থেকে তাদের খরচ এই পারপাস অর্থাৎ কুলিং সলিউশনের জন্য খরচ আসে মাত্র 4 থেকে 500 টাকা। ও, 4 মানে 14,000 থেকে 4 জি, থেকে 4 500? থেকে 500 টাকা, অবিশ্বাস্য ব্যাপার। অবিশ্বাস্য। এবং ধরেন একটা সাইডে যদি অনলি কিন্তু 300 ওয়াট, হ্যাঁ, যার কারণে একটা সাইড থেকে যদি এত টাকা সেভ হয় তাহলে সারা বাংলাদেশে তখন ছিল আমাদের সময় প্রায় 10,000 সাইট। তো 10,000 সাইটের জন্য যদি এত বিদ্যুৎ সাশ্রয় হয় তাহলে হিউজ বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে, টাকাও রাইট, সাশ্রয় একেতে হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে কি পরিবেশেরও মানে ভালো হচ্ছে পরিবেশ জি, বান্ধব পরিবেশেরও হচ্ছে ক্ষতি বিষয়টা। করতেছে না, যেহেতু ন্যাচারাল বাতাস। আচ্ছা, কি এমন প্রযুক্তি আসলে ব্যবহার করেছিলেন যার জন্য মানে এত পরিমাণে সাশ্রয় হচ্ছিল? এখানে সাশ্রয়টা এই কারণে যেহেতু ন্যাচারাল একটা ফ্যান থাকে, কুলিং ফ্যান, এই ফ্যানের মাধ্যমে ন্যাচারাল যে বাতাস, সেই ন্যাচারাল বাতাস কিন্তু সজোরে রুমের মধ্যে প্রবেশ করাবে। যেরকম যত গরমই হোক না কেন, এসি ছাড়াই যদি আমাদের মাথার উপরে একটা ফ্যান থাকে তাহলে কিন্তু আমাদেরকে আর গরম লাগবে না। কেন লাগবে না এর কিছু ব্যাখ্যা আছে, ব্যাখ্যা যদি দিতে যাই তাহলে হয়তোবা অনেক সময়ের ব্যাপার। ছোট্ট করে বলি যে আমাদের শরীর থেকে প্রতিনিয়তই কিন্তু তাপ তৈরি হয়, হ্যাঁ, সেই তাপটা যদি যত তাড়াতাড়ি রিডিউস করা যাবে, অর্থাৎ যত তাড়াতাড়ি মানে শরীরের থেকে ঠান্ডা করা যাবে তত জি। দ্রুত আপনার কুলিং সিস্টেমটা কাজ রাইট, করবে। যার এই থিমগুলি অ্যাপ্লাই করার কারণে এই সিস্টেমটা। আমার কাছে গল্পটা খুবই দারুণ লাগছিল যে 14,000 টাকা থেকে কিভাবে 400 টাকায় নিয়ে আনা আসা যায় সম্ভব। বা আনা সম্ভব, এটা অবিশ্বাস্য গল্প। শুধু কিন্তু এটাই নয়, আরো অনেকগুলো আবিষ্কার আছে, আমরা ধীরে ধীরে সেই গল্পগুলো শুনবো, কিন্তু আগে গ্রামীণ ফোনের সেই গল্পটাতেই আমরা শুনি। এটা কত সালের কথা ছিল স্যার? 2009। 2009, একদমই খুব বেশি আগের কথা নয়। না। তো সে সময়টায় যে এই যে এত বড় একটা পরিবর্তন আসলো তাদের সিস্টেমে, গ্রামীণ ফোনের সিস্টেমে, যে তারা যে পরিমাণ টাকা খরচ করছিল তার চেয়ে অনেক কম টাকায় আপনার কাছ থেকে এই উদ্ভাবনটা তারা নিল, এবং এটা ব্যবহার হলো কতদিন? তখন এখনো কি হচ্ছে? এখনো চলতেছে। ও আচ্ছা, এটা তো অসাধারণ। বগুড়ার জন্য এবং একই সাথে একজন উদ্ভাবক হিসেবে আপনার জন্য অনেক বড় অনেক গর্বের বিষয়। এবং ওখানে কিন্তু আমি সাপ্লাই দিয়েছি প্রায় 7.5 কোটি টাকার সাপ্লাই দিয়েছি। বাহ, অসাধারণ অসাধারণ। এটা কি এই যে কাকন রেফ্রিজারেটর, জি, এটার ব্যানারে? জি। দারুণ। তো পরবর্তীতে নতুন কি আবিষ্কার নিয়ে মনোনিবেশ করলেন? পরবর্তীতে আমি বন্যা সতর্কীকরণ যে যন্ত্রটা ওইটা নিয়ে কাজ করি। কারণ হচ্ছে কি আমরা ধরেন বগুড়ায় বাস করি, বাট আমাদের পাশেই কিন্তু সারিয়াকান্দি এবং যমুনা নদী, প্রতি বছরই ওখানে বন্যা লেগেই থাকে। এবং দেখা যায়
যে এমন অবস্থা হয় যে বন্যার কারণে তাদের ঘর বাড়ি পুরোটাই একবারে পানির নিচে চলে যায়। তো তখন মনে করলাম যে না, এখানে যদি আমি কিছু একটা কাজ করতে পারি তাহলে হয়তো বা বন্যার কারণে অন্তত পক্ষে, বন্যা তো হবেই কিন্তু সেটা তো আর রক্ষা করা যাবে না, অন্তত পক্ষে যদি তাদেরকে সেভ করা যায়। সেভটা কিভাবে করা যায়, যে আগাম যদি তাদেরকে কোনো বার্তা দেওয়া যায় যে এই সময় বন্যা আসতেছে বা হবে, আসবে, তখন কিন্তু অন্ততপক্ষে তাদের কিছুটা হলেও জানমালের ক্ষতিটা কমানো যাবে। এই কথা চিন্তা করে আমি এই কাজটা শুরু করি। জি। শুরুটা বন্যা প্রতি বছরই হয়, কিছু কিছু বন্যা হয় যে হঠাৎ বন্যা, যেরকম পাহাড়ি ঢল যে হয়, ইন্ডিয়া থেকে যে পাহাড়ি ঢলের পানিগুলি হঠাৎ করে চলে আসে, এই বন্যাগুলো কিন্তু অতর্কিত বন্যা। একদম। হয়তোবা রাত্রিবেলা আপনি শুয়ে আছেন, দেখবেন যে হঠাৎ করে আপনার সকালের মধ্যে দেখলাম। জি, এইটাতে ক্ষতিগ্রস্ত হয় মানুষ মানে খুব বেশি, এবং কোন রকম সুযোগ থাকে না সেটাকে নিয়ন্ত্রণ করার। তো আপনার যে আবিষ্কারটা ছিল সেটা মূলত কিভাবে মানে অ্যালার্ম করতো যে আপনারা সতর্ক হন, বা কিভাবে আপনার সিস্টেমটা কি ছিল একটু জানতে চাই। অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন করেছেন। সতর্কটা এরকম ছিল যে আমার সিস্টেমটা ছিল এরকম যে পানির সঙ্গে একটা সম্পর্কযুক্ত, পানির সঙ্গে রিলেটেড। পানির উচ্চতা স্বাভাবিক থাকলে আমাদের দেশে একটা নিউজ হয়, আপনাদের টিভিতেও নিউজ হয় যে বর্তমানে পানির উচ্চতা এত সেন্টিমিটার। এটা কিন্তু নদীতে একটা স্কেল রাখা আছে। এই স্কেল দেখে কিন্তু প্রতি হয়তোবা ঘন্টায় বা প্রতি 6 ঘন্টায় বা 3 ঘন্টা বা 8 ঘন্টা পর পরে কিন্তু প্রতিনিধি অর্থাৎ পর্যবেক্ষকরা এটা প্রকাশ করে। এটা দেখে এসে তখন বলে যে এখন নদীর পানির উচ্চতায় এত। তখন ওই জায়গা থেকে আমি কিছুটা মানে অভিজ্ঞতা নিছি, নেওয়ার পরে স্বাভাবিক কত এবং ডেঞ্জারাস কত, এর উপর ভিত্তি করে আমি একটা ক্যালকুলেশন করে দেখছি যে না, এই পদ্ধতিতে যদি এই কাজটা করা যায় তাহলে মনে হয় এই কাজটা করা সম্ভব। তখন ওই স্কেলের হিসাবটা করে তখন দেখলাম যে না, এখানে একটা স্বাভাবিক, একটা অস্বাভাবিক, আর একটা হচ্ছে ডেঞ্জারাস। আচ্ছা, এই তিনটে সিগন্যাল আমি নিছি। সিগন্যালটা এরকম যে স্বাভাবিক পানির যে উচ্চতা থাকবে, হাইট থাকবে, এটা থাকলে আমার সিস্টেমটা করবে কি, একটা সবুজ লাইট জ্বলবে। সেটা কিভাবে, নদীর কিনারে একটা মানে উচ্চ টাওয়ার থাকবে, এই টাওয়ারে ওই লাইটটা, 3টে লাইট থাকবে, একটা থাকবে হচ্ছে সবুজ, একটা থাকবে হলুদ, আর একটা হচ্ছে লাল, ট্রাফিক লাইটের মতো। জি। তখন হয়তোবা দূর থেকে মানুষ জানতে পারবে বা বুঝতে পারবে। যদিও তাদেরকে যখন এই সিস্টেম চালু করা হবে তখন কিন্তু তাদেরকে মানে অ্যাওয়ারনেস তৈরি করা হবে, অর্থাৎ তাদেরকে জানানো হবে যে স্বাভাবিক যদি থাকে তাহলে থাকবে সবুজ, স্বাভাবিকের উপরে যখন হয়ে যাবে তখন কিন্তু হলুদ হবে, এবং যখন ডেঞ্জার পিরিয়ড হবে তখন লাল লাইট জ্বলবে এবং সঙ্গে সঙ্গে একটা সাইরেন বাজবে। আচ্ছা, যেরকম রমজান মাসে আমরা কি করি, যত ঘুমের মধ্যেই থাকি না কেন, যদি একটা সাইরেন বাজে তখন কিন্তু আমরা ঘুম থেকে জেগে যাই, সচেতনতা আরো বৃদ্ধি পায়। এই যে এই জিনিসটা তৈরি করলেন, পরবর্তীতে এটার আসলে সরকারি বা বেসরকারি ভাবে স্বীকৃতি আসলে কতটুকু পেয়েছেন? এইটার স্বীকৃতি এখনো আমি পাই নাই। এই জায়গায় আসলে আমরা বিশেষ করে, শুধু আমি না, বাংলাদেশের কেউ মানে কোনো যারা উদ্ভাবক তারা কিন্তু মানে সহযোগিতা পায় না। সহযোগিতা বলতে শুধু টাকা পয়সাই সহযোগিতা তা কিন্তু না। যদি আমি একটা কাজ করি, আমাকে যদি আপনি বলেন যে না এই কাজটা সুন্দর হয়েছে, তখন কিন্তু আগ্রহটা কিন্তু আমার অনেক অংশে কিন্তু বেড়ে যায়। আর যদি আপনি কোনো আমাকে আগ্রহ প্রকাশ না করান বা আমার প্রতি আপনার কোনো কি সিম্পেথি না জন্মে, তাহলে কিন্তু আমার মোটিভ কিন্তু চেঞ্জ হয় না। একদমই তাই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশে আমাদের এই ধরনের, শুধু আমি না, আমার মতো অনেক উদ্ভাবক আছেন
যারা কিন্তু এখানে কাজ করার একটা সুযোগ আছে, সেই সুযোগটা কি যদি সরকার আমাদেরকে যদি কোনো ধরেন এরকম গবেষণা করার জন্য একটা ল্যাব করে দেওয়া হয় বা সহযোগিতা করা হয়। এবং আপনি যেটা বলছিলেন যে স্বীকৃতি, যে কোনো সুকাজেরই আসলে স্বীকৃতি দরকার হয়, কিন্তু আপনার মধ্যে যে ধরনের আসলে কর্মস্পৃহা, আপনি কিন্তু থেমে থাকেননি, স্বীকৃতির অপেক্ষা করেননি। জি জি জি, একের পর এক আপনি আবিষ্কার করে গেছেন। তো পরবর্তীতে কি আবিষ্কার ছিল? এবং একই সাথে এই যে আপনি বন্যার যে সিস্টেমটা বললেন, যে বন্যা পরিস্থিতি যাচাই করার যে প্রক্রিয়াটা, সতর্কীকরণ প্রক্রিয়াটা, এটা কত সালে ছিল? এটা ছিল আপনার উদ্ভাবনটা 2000 পরে 2010 আচ্ছা, তারপরে আপনি কি নিয়ে কাজ শুরু করলেন? এরপরে আমি কাজ করলাম যে যেহেতু এটা নিয়ে কাজ করলাম, অনেক সময় হাসপাতালে দেখা যায় যে প্রচুর মানে শিশু বাচ্চা শীতের মধ্যে, তো দেখে আমার কাছে একটু খারাপ লাগলো। এই কারণে খারাপ আমার কাছে এটা এসেনশিয়ালি মনে হইলো যে এরা তো ছোট বাচ্চারা কিন্তু অসহায়, যেরকম ছোট বাচ্চা এবং ঠিক ওই রকম কিন্তু যারা একেবারে বৃদ্ধ বয়স্করা, তারাও কিন্তু ওই বয়সে এবং ওই সময়ে কিন্তু তারাও একবারে শিশুর ন্যায় আচরণ করে। তো দেখলাম যে এই শীতের মধ্যে অনেক ছেলে মানে শিশু যারা নিউমোনিয়া, তারপরে এই ধরনের র্যাশ, এই ধরনের অসুখে কিন্তু ভোগে। তখন ঠান্ডার মধ্যে তো এমনিতেই ঠান্ডা বা শীত, সেই সময় যদি রাত্রিবেলা একটা শিশু প্রস্রাব করে, অনেক শিশু আছে প্রস্রাব করার পরেও কিন্তু চুপ মারে, অর্থাৎ কান্নাকাটিও করে, ওই অবস্থায় থাকে। এই যে ভিজাটার জন্য জি, ওই ভিজাটা কিন্তু আসলে প্রস্রাব কিন্তু শরীরের একটা বজ্র। এই বর্জ্যটা যখন বের হয়ে যায়, ওর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াগুলো যদি ওই সময় আবার শরীরের মধ্যে প্রবেশ করে, তাহলে কিন্তু ওখান থেকে এক ধরনের ইনফেকশন হয়। তো এই ইনফেকশনের কারণে ইউট্রাস হয়, তারপরে ডাক্তারি ভাষায় অনেক, আমি তো আর ডাক্তার না, যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয়। বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো সেই অর্থে আমি এই কাজটা করলাম যে আসলে বাজারে অনেক কিছু এই ধরনের পাওয়া যায়, বাট এমন একটা সিস্টেম করতে হবে যে আমার বিছানা এখানে কিন্তু আমার অ্যালার্মটা যেন দূরে থাকে। আসলে ছোট বাচ্চাদের কিন্তু ব্রেন খুব মানে নমনীয় হয়, আর যেহেতু নমনীয় হয়, শার্প হয়, সেই অর্থে যদি তাদের কানের কাছে এই ধরনের কোনো অ্যালার্ম বা কোনো সিগন্যাল বা কোনো আওয়াজ হয়, তাহলে কিন্তু তাদের ব্রেনের সমস্যা হবে। যার কারণে আমার এই সিস্টেমটা করা যে শিশু এখানে ঘুমিয়ে আছে প্রায় 100 গজ বা 100 ফিট দূরে একটা অ্যালার্ম থাকবে, যেরকম আমাদের ওয়্যারলেস কিছু ইয়ে আছে, আপনার কি অ্যালার্ম আছে। তো সেইটার ওই ধরনের কাজ করলাম যে আমার এখানে যদি ওই শিশু প্রস্রাব করে, সঙ্গে সঙ্গে তখন একটা অ্যালার্ম বাজবে। এটাও কিন্তু দারুণ একটা বিষয়, এবং এটা আবিষ্কার করে এটার কি কোনো স্বীকৃতি পেয়েছেন বা এটা কোথাও ব্যবহার হচ্ছে? জি, আমি আমার অনলাইন এবং মার্কেটেও আমার এটা ছাড়া আছে। আচ্ছা, মার্কেটে বিক্রি করছেন? জি, বাহ, চমৎকার। জেরিন, একটা বিষয় খেয়াল করেছো যে আমাদের আজকের যে উদ্ভাবক, আমাদের আজকের অতিথি, উনি কিন্তু নিজের জীবন থেকে দেখে এবং জীবনের প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন কিছু আবিষ্কার করছেন। আমি মাসুক শুরুতে সেটাই বলছিলাম যে একদমই আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহারের উপযোগী জিনিসগুলো তৈরি করেছেন তিনি, এবং সব জায়গায় সব বয়সী মানুষের জন্য, এবং সেটা ব্যবহৃত হচ্ছে। পরবর্তীতে আসলে আর কি কি করলেন, বা আপনার নিজস্ব কোনো ল্যাব রয়েছে কিনা? ল্যাব বলতে কি, আসলে আমার একটা ওয়ার্কশপ আছে। এই ওয়ার্কশপে ছোট্ট একটা রুম করা আছে আমার। তো যেহেতু বিজনেসের কারণে সবসময়ের জন্য তো আর সময় দেওয়া সম্ভব না, যার কারণে কারণ আমার ওই প্রতিষ্ঠানটা যতক্ষণ খোলা থাকে, আমার যে ওয়ার্কাররা আছে এরা চলে যায়, তারপরে আমি রাত 1টা 2টে 3টে 4টে এমনও হয় যে ভোর হয়ে গেছে, বাসা থেকে ফোন দিচ্ছে। এখনো পর্যন্ত রয়ে গেছে, এখনো আছে। দারুণ। এখনের গল্পে আসলে তার আগে আবার একটু পিছনে ফিরতে চাই, যে পরবর্তীতে আবার কি উদ্ভাবন করলেন, কারণ আপনি এত কিছু উদ্ভাবন করেছেন, আমার মনে হয় একটার পর একটা আমরা সেটা শুনতে পারি। এরপরে আমি করলাম স্যালাইন অ্যালার্ম সিস্টেম, অর্থাৎ হাসপাতালে গেলে দেখা যায় যে মানুষ কতটা অসহায়।
আর তার মধ্যে আমাদের হাসপাতালগুলির ব্যবস্থাটা এত খারাপ যে আমাদের যে নার্সগুলি আছে তারাই মনে হয় বড় ডাক্তার। হ্যাঁ, কারণ যাদের রুগী তারাই কিন্তু আসলে সাপারার। অনেক সময় দেখা যায় যে স্যালাইন শেষ হয়ে গেছে, আমরা সাধারণত যখন দেখি যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়, তো হাসপাতালে ভর্তি হওয়ার পরে কিন্তু একটা স্যালাইন দেওয়া হয়। তো রুগীর কাছে যদি রুগীর কোনো প্রতিনিধি না থাকে তাহলে কিন্তু দেখা যায় যে স্যালাইন শেষ হয়ে গেছে, এরপরে কিন্তু স্যালাইনের মধ্যে রক্ত উঠে যাচ্ছে, এটা খেয়াল করার মতো কেউ নাই। নার্সেরা কিন্তু ডিউটি রুমে তাদের আড্ডায় ব্যস্ত। হ্যাঁ, এই যে অ্যালার্ম সিস্টেমটা তৈরি করলেন, এটা তৈরি করতে কতদিন লেগেছিল? না, এটা অল্প দিন, আচ্ছা। উইদিন 1 মান্থ। আচ্ছা, এটা কি বাণিজ্যিক ভাবে ব্যবহার করছেন বা না, দোকানে এখনো কিনতে আমি পাওয়া যায়? বাণিজ্যিক ভাবে দেই নাই। আচ্ছা, এটা বাণিজ্যিক ভাবে এখনো দেওয়া হয় নাই। পরিকল্পনা এটা আছে? সাধারণত বাণিজ্যিক ভাবে দিতে গেলে এটা হাসপাতাল বা ক্লিনিক এই রিলেটেড দিতে হবে, এটা যেহেতু স্বাস্থ্য একটা ইস্যু, এবং এখানে স্বাস্থ্য বিষয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা অনুমোদনেরও একটা ব্যাপার জি, আছে। জি। আসলে আমরা উদ্ভাবক, বাট আমাদেরকে এই জায়গায় কিছু যদি ফ্লেক্সিবল না করা হেলথ হয়, সেক্টরের বিষয়গুলোতে যদি একটু রেস্ট্রিকশন জি, আমাদের যদি ফ্লেক্সিবিলিটি না দেওয়া হয়, অর্থাৎ আমরা যদি সহযোগিতা না পাই, তাহলে শুধু আমাদের এই উদ্ভাবন করাটাই শেষ। এরপরে কিন্তু আমরা যে উদ্ভাবন করলাম কার জন্য করলাম? আপনি যেহেতু অনেকগুলো উদ্ভাবন করেছেন, তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে অক্সিজেন ভেন্টিলেশন যে সিস্টেমটা, সেটা সম্পর্কে একটু অক্সিজেন জানান। কনসেন্ট্রেটর। এবং করোনাকালীন সময়ে আপনি করেছিলেন। আসলে এইটার আবিষ্কার করার পিছনে করোনাই হচ্ছে মেইন কারণটা ছিল। কারণ হচ্ছে তখন তো আমাদের বাংলাদেশে এমন একটা থমথমে অবস্থা যে অক্সিজেন নাই, মানে অক্সিজেন সিলিন্ডার একটা, অথচ প্রয়োজন হচ্ছে 100 জন মানুষের। তাহলে যেহেতু অক্সিজেন সিলিন্ডার না পাইলে তার অক্সিজেন নেওয়ার তো কোনো সুযোগই নেই। যার কারণে তখন মনে করলাম যে না, এই জায়গায় একটা কাজ করা দরকার। কাজটা কি, যদি এই অক্সিজেন, আমরা তো স্বাভাবিকভাবে প্রত্যেক মানুষই কিন্তু অক্সিজেন গ্রহণ করি, তো এই অক্সিজেন কিন্তু বাতাসের মধ্যেই আছে। তাহলে এই বাতাসের মধ্যে যে অক্সিজেন আছে, সেই অক্সিজেনটা যদি আমি কাজে লাগাইতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশে যতগুলি মানুষ মারা যাচ্ছে অক্সিজেনের অভাবে, তাহলে কিন্তু অন্ততপক্ষে এই মানে অভাবটা পূরণ হবে। তখন আমি ওই সময়ে অক্সিজেন নিয়ে কাজ করি, এবং অক্সিজেন মেশিন বলা চলে যে 1 মাসের মধ্যেই কাজ আমি মানে খুবই মানে সফলতার সহিত করতে পারছি। 1 মাস তো খুবই কম সময়, কিন্তু স্যার যে বিষয়টা লক্ষণীয় যে অন্য সময়ের কথা আলাদা, কিন্তু করোনাকালীন সময় লকডাউন সবকিছু মিলিয়ে সবকিছু একবারে অ্যারেঞ্জ করা থেকে শুরু করে 1 মাসের মধ্যে কর্ম সম্পাদন করা, এটা কিন্তু খুবই দুরূহ একটা কাজ। আপনি কিভাবে করেছেন? জি, আসলে এখানে আমি কাজ করছি, যেহেতু ওই সময় ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ ছিল। তো যখন করোনা শুরু হইলো, তখন আমি একটা স্যানিটাইজিং গেট তৈরি করলাম, যে না, একটা জীবাণুনাশক হয়ে গেলে তখন মানুষের মধ্যে ওই ভাইরাসটা থাকবে না। তো সেই সময় আমার ওই অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়েও কাজ করতেছি। তখন আমাকে সহযোগিতা করছেন বিশেষ করে আমার বগুড়ার সেই সময়কার ডিসি যিনি ছিলেন, এসপি যিনি ছিলেন, ওই সময় উনি আমাকে অনেকভাবে সহযোগিতা করছেন, এবং টাইম টু টাইম আমাকে কিন্তু ওভার ফোনে আমার সঙ্গে যোগাযোগ করছেন যে বিপ্লব, আপনার যখন যা প্রয়োজন হবে, যেহেতু ওই সময় তো আসলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, আমার যেটা প্রয়োজন সেটা যদি আমি না পাই তাহলে তো আমার কাজ হবে না। তখন উনি আমাকে ফোন দিয়ে বলতেন যে আপনার কখন কোন জিনিসের প্রয়োজন হবে আমাকে একটু জানাবেন, যেখানে আছে সেটাও আমাকে জানাবেন যে অমুক জায়গায় পাওয়া যাবে। তাহলে ওই জায়গা থেকে, অর্থাৎ তার বাসা থেকে আমি ডেকে নিয়ে এসে, আমার ফোর্স দিয়ে ডেকে নিয়ে এসে আপনি সেই জিনিসের ব্যবস্থা করে দিব। এই কারণে মূলত খুব দ্রুত সময়ের মধ্যে আমি এই কাজটা
করতে আচ্ছা, পারছি। এই যে আপনার একটা গ্যাজেট যে আবিষ্কার করলেন অক্সিজেন ভেন্টিলেটর বা কনসেন্ট্রেটর, এই বিষয়টা আরেকটু যদি সহজভাবে আমাদেরকে বুঝিয়ে বলতেন, বা এটাতে কি আপনারা তরল অক্সিজেনগুলোকে পরবর্তীতে সেটা ব্যবহার করতেন কিনা, সিলিন্ডারে ব্যবহার করতেন কিনা? আসলে সিলিন্ডার প্রসেসটা সম্পূর্ণই আলাদা। এটা সম্পূর্ণ আলাদা কিরকম, অক্সিজেন বাতাসের মধ্যে আসলে বেশ কিছু উপাদান আছে, এই উপাদানের মধ্যে অক্সিজেন একটা। তো অক্সিজেনটা হচ্ছে কি মানে এর মলিকুলস গুলো খুবই সূক্ষ্ম, আরগুলি অনেক দানা বড় বড়। তো যেরকম আমরা মানে খুব সংক্ষেপে একটা উদাহরণ দেই, আমরা যখন মাছ ধরি নদী থেকে, আমাদের বগুড়াই বলে দারকি, হ্যাঁ, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। এইটাতে একটা নির্দিষ্ট ছিদ্র আছে, এই ছিদ্রর মধ্যে যে মাছগুলি, সেই মাছগুলি কিন্তু ওর ভিতরে ঢুকবে, এর চাইতে বড় মাছ কিন্তু আসবে না, ঢুকতে পারবে না। ঠিক ওই রকম এটাও একটা ফাঁদ, এটা একটা ফাঁদ। এই ফাঁদের যেহেতু অক্সিজেন খুবই মানে পাতলা এবং সূক্ষ্ম একটা মলিকুলস, এই মলিকুলস গুলো করা হয় কি একটা সেপারেশনের মাধ্যমে। এইটে যখন ওই ফাঁদে আটকানো হবে, ওই ফাঁদে আটকিবে এবং বড় বড় যে মলিকুলস গুলো, সেই মলিকুলস গুলো আলাদা করে এটা বাইরে পাঠিয়ে দেওয়া হবে। পাঠিয়ে দিয়ে শুধুই একেবারে পিওর যে অক্সিজেন, সেই অক্সিজেনে আসবে, বাদ বাকিগুলো আর আসবে না। এই পদ্ধতিতেই এই অক্সিজেন কনসেন্ট্রেটর। কিন্তু এটা তরল আকারটা ধারণ করছে কিভাবে? আর তরলের বিষয়টা হচ্ছে কি, এখানে যখন তরল হয়, তরলটা একটা যেরকম আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই, যেরকম আমরা বাসা বাড়িতে কিন্তু এলপি গ্যাস ব্যবহার করি। জি। তো এলপি গ্যাস বা এই ধরনের অক্সিজেনও কিন্তু একটা গ্যাস, নির্দিষ্ট একটা প্রেসার যখন দেওয়া হয় সেটা কম্প্রেসড হয়ে তরলে পরিণত হয়। আচ্ছা। আর যখনই সেই নির্দিষ্ট প্রেসার মানে রাইজ করা হয়, তখনই কিন্তু আর সে তরল থাকে না, তখন সে বায়বীয় আকারে ধারণ করে। আচ্ছা, 1 ঘন্টায় মোটামুটি কত লিটার অক্সিজেন আপনারা সংগ্রহ করতে পারছেন? অ্যাকচুয়ালি এই মেশিন, আমার মেশিনের ক্ষমতা ঘন্টায় 600 লিটার উৎপাদন হবে। জলজ প্রাণীদের অক্সিজেন সরবরাহের যে বিষয়টি, সেটি কিভাবে আবিষ্কার করেছেন? জলজ প্রাণীর আসলে এখানে অক্সিজেন অবশ্যই প্রয়োজন। যেখানে অক্সিজেন যদি না সরবরাহ থাকে, তাহলে কিন্তু জলজ প্রাণী কিন্তু বেড়ে উঠবে না। যার কারণে যখন পানিতে একটা ঢেউ তৈরি করা হবে, তখনই কিন্তু সেখানে অক্সিজেন তৈরি হবে। আচ্ছা। এই কথা চিন্তা করেই কিন্তু জলজ প্রাণীর জন্য অক্সিজেন মেশিন আবিষ্কার। একজন উদ্যোক্তার জায়গা থেকে আপনি যে বেবি ডাইপার গুলো সেল করছেন বাজারে, আপনি বলছিলেন, সেখানে রেসপন্স কেমন পাচ্ছেন? ভালো, ইনশাল্লাহ অনেক ভালো। যেহেতু এটা স্বাস্থ্যসম্মত, কেননা ডাইপার সম্পর্কে আমি যাব না, এটা স্বাস্থ্যের জন্য ভালো কি খারাপ এটা আমার জানারও প্রয়োজন নেই বা দরকার নাই। কিন্তু দেখেন, আমি শুধু একটা জিনিস, এটা আমার নিজেকে খুব অমানবিক লাগে। একদিন এক ডাক্তার তার কাছে এক শিশুকে নিয়ে গেছে, এক মা নিয়ে যেয়ে, তখন তার ইনফেকশন হয়েছে। ইনফেকশন হয়েছে কেন? তো ডাক্তার বলতেছে, কেন ইনফেকশন, এখনো কি আপনি ডাইপার ব্যবহার করেন? তো করছে হ্যাঁ। তখন ডাক্তার বলতেছে যে এই ডাইপারটা সারা দিন ধরে আপনারা একটা বাচ্চাকে পড়ান, আপনি পড়ে থাকেন, তো দেখেন তো কি অবস্থা হয়। সত্যিকার অর্থে এটা একটা বিরক্তিকর। একদমই তাই। কিন্তু স্যার, আমরা যে জায়গাটা নিয়ে কথা বলতে চাচ্ছি বা আপনার কাছে শুনতে চাচ্ছি, যে একজন উদ্যোক্তা হিসেবে আপনি যে এই অ্যালার্মিং ডাইপারটা সেল করছেন, এটার কি সম্ভাবনা রয়েছে? এটা কি কতটুকু সাড়া পাচ্ছে? কতটুকু সাড়া না, পাচ্ছে? ব্যাপক সাড়া পাচ্ছি আমি, ব্যাপক, অসাধারণ ব্যাপক সাড়া পাচ্ছি, বিশেষ করে শীতের মধ্যে আরো বেশি। বাহ, চমৎকার। স্যার, আমরা তো চলে এসেছি আমাদের আজকের আয়োজনের শেষ পর্যায়ে। আপনি যদি রাঙা সকালের দর্শকদেরকে কিছু বলতে চান। ধন্যবাদ। আমি আসলে আমার পরিচয়টা মনে হয় এখনো দেই নাই। তো অ্যাকচুয়ালি আমার নাম ইঞ্জিনিয়ার মাহমুদুর নবী বিপ্লব। আর
আমি ছোট্ট একজন উদ্ভাবক এবং আমি কিন্তু মানুষের জন্য কাজ করি। নিজের জন্য কি করি তা জানি না, তবে মানুষের জন্য কাজ করি। আমার জন্য আপনারা দোয়া করবেন। আর এই মাছরাঙ্গা টেলিভিশনে আমাকে ডেকেছে, আমি মাছরাঙ্গার প্রতি কৃতজ্ঞ এবং আপনাদের কাছে আমি দোয়া চাই যেন আমি যতদিন আল্লাহ আমাকে বেঁচে রাখে আপনাদের সেবা করার যেন সুযোগ হয়, আল্লাহ যেন সেই সুযোগ দেন। অনেক ধন্যবাদ স্যার, শুভকামনা। আপনাদেরকেও ধন্যবাদ, দর্শককেও ধন্যবাদ।